আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয় হচ্ছে শত বছরের বেদখলকৃত সম্পত্তি খুব সহজেই দখল পুনরুদ্ধার করতে পারবেন। তিনটি প্রমাণের একটি প্রমাণ থাকলেই আপনি বিজ্ঞ আদালতে মকদ্দমা করে আপনার সম্পত্তি আপনি ফিরে আনতে পারবেন। কোন তিনটি প্রমাণের প্রয়োজন হবে এবং কিভাবে আপনি এই সম্পত্তি ফিরে পাবেন, এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে, মন চায় লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলটি যদি ভালো লাগে, আমাদের পরিবারের সদস্য হতে চান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন। প্রিয় ভিউয়ার্স, শত বছর ধরে সম্পত্তি বেদখল হয়ে আছে, অর্থাৎ জবরদখলকারী তিনি সম্পত্তি ভোগ দখলে রেখেছেন। এই সম্পত্তি আপনি খুব সহজে কিভাবে নিজের নিয়ন্ত্রণে নিতে পারবেন, দখল পুনরুদ্ধার করতে পারবেন, এই বিষয়ে সরকারের পরপর তিনটি যে আইন, এই তিনটি আইনেই আপনার সম্পত্তি আপনাকে ফিরিয়ে দেবে। কিন্তু আপনার যে কোনো একটি প্রমাণপত্র লাগবে এবং একটি পদক্ষেপ আপনাকে গ্রহণ করতে হবে। আমরা জানি যে আমাদের দেশে অজস্র পরিমাণ ভূমির মালিকরা যে কোনো অজুহাতে, যে কোনো কারণে তাদের সম্পত্তি অন্যের দখলে চলে গেছে। কারো একটি খতিয়ান অন্যের নামে হয়েছে, সকল কাগজপত্র থাকা সত্ত্বেও যেই ব্যক্তির নামে একটি রেকর্ড খতিয়ান হয়েছে তিনি সেই রেকর্ডের বুনিয়াদে দখল করে রেখেছে সম্পত্তি। আবার দেখা গেছে যে 12 বছরের অধিককাল পর্যন্ত জবরদখল করে সম্পত্তি রেখে তামাদি আইনের 28 ধারার দোহাই দিয়ে সেই সম্পত্তি ভোগ দখলে রেখেছেন। আবার অনেকের নামে দখল সত্ত্বের সম্পত্তি একের অধিক খতিয়ান হয়েছে। এরকম ভাবে অনেকেই কিন্তু জমি ভোগ দখলে রেখেছেন। এই কারণে প্রচলিত যে আইন, দেওয়ানি আইন, এই দেওয়ানি আইন কি বলছে এবং যে নতুন একটি আইন আসছে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023, এই আইনে কি বলছে এবং আরো একটি পরিপত্র জারি করা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয় কর্তৃক একটি পরিপত্র জারি করা হয়েছে। যে জারিকৃত পরিপত্রে স্পষ্ট করে বলা হয়েছে যে সরকারের সম্পত্তি সরকারকে ফিরিয়ে দিতে হবে, জনগণের সম্পত্তি জনগণকে ফিরিয়ে দিবে সরকার। তাহলে আমরা সর্বপ্রথমে জেনে নেই যে আপনার শত বছর ধরে যে সম্পত্তিটি অন্যের দখলে রয়েছে, সেই দখলকৃত সম্পত্তি যদি আপনার কাছে আনতে হয় তাহলে আপনি কি করবেন? প্রথম স্টেপ হচ্ছে আপনার সর্বপ্রথমে জানতে হবে যে তামাদি আইনের 28 ধারায় বলা হয়েছে যে 12 বছরের অধিককাল পর্যন্ত কোনো ব্যক্তি যদি জবরদখল করে একজন ভূমি মালিকের সম্পত্তি দখলে রাখে এবং সেই ভূমি মালিকের কাগজপত্র অর্থাৎ দলিল দলিলাদি যদি তিনি অস্বীকার করেন এবং নির্বিচ্ছিন্নভাবে 12 বছরের অধিককাল পর্যন্ত সম্পত্তি ভোগ দখলে থাকে, তাহলে সেই জবরদখলকারী 12 বছর পরে গিয়ে বিরোধী দখল হিসাবে পরিচিত লাভ করে এবং সেই দখলকৃত সম্পত্তির উপরে তার মালিকানা জন্মায়। এই ব্যক্তি যদি মালিকানা পাওয়ার জন্য বিজ্ঞ আদালতে মকদ্দমা না করেন বা মকদ্দমা করে যদি কোনো কাগজপত্র বা রায় ডিগ্রি তার নামে না আসে, তাহলে কিন্তু তিনি সেই সম্পত্তির মালিকানা পাবেন না, যতই তিনি বিরোধী দখল হিসাবে তার জমির উপরে মালিকানা জন্মান। আবার তামাদি আইনের যে 28 ধারায় বলা হয়েছে জমির প্রকৃত মালিক যদি 12 বছর পর্যন্ত এই সম্পত্তি ফিরে পাওয়ার জন্য যদি তিনি মামলা মকদ্দমা না করেন ফিরে পাওয়ার জন্য, তাহলে সেই সম্পত্তি উপরে তার মালিকানা হারাবেন, বিজ্ঞ আদালতে মকদ্দমা দেওয়ার অধিকারও তিনি হারাবেন, এমনটাই কিন্তু বলা হয়েছে। পরবর্তীতে ফৌজদারি যে আইনটি ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023, সেখানে বলা হয়েছে যে ব্যক্তি জবরদখলকারী তার যদি কোনো কাগজপত্র না থাকে, দলিল দলিলাদি খতিয়ান নামজারি কোনো কিছু যদি না থাকে, তাহলে তার কিন্তু সেই সম্পত্তি ছেড়ে দিতে হবে। তাহলে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023-এর 7 ধারায় বলা হয়েছে যে জমি দখলে থাকতে হলে তার কাগজপত্র লাগবে, অর্থাৎ দলিল দলিলাদি লাগবে। আবার এখানে আরো একটি কথা বলা হয়েছে যে যদি কারো নামে বলবৎকৃত হালনাগাদ সর্বশেষ রেকর্ড যদি কারো নামে হয়ে থাকে, জমির মালিকের
অপোজিশনে যিনি জবরদখল করে আছেন তার নামে যদি সর্বশেষ রেকর্ডটি হয়ে থাকে তাহলে তিনি জমি দখলে রাখতে পারবে, তাকে উচ্ছেদ করা যাবে না। আবার তিনি মৃত্যুর পরে তার ওয়ারিশরাও সেই সম্পত্তি ভোগ দখলে থাকতে পারবে। আবার তারা যদি সেই সম্পত্তি বিক্রয় করে দেন, সেই বিকৃত সম্পত্তি যিনি ক্রয় করবেন তার যে দলিল, সেই দলিল মূলেও তিনি কিন্তু সেই সম্পত্তি ভোগ দখলে থাকতে পারবেন, তাকে উচ্ছেদ করা যাবে না। এটা তামাদি আইনের 28 ধারার ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023-এর যে 7 ধারা এখানে স্পষ্ট করে বলা হয়েছে। এবং 4 নম্বরে কিন্তু বলা হয়েছে 7 ধারার 4 উপধারায় যে আদালত কর্তৃক যদি কারো ডিগ্রি বা রায় থাকে তাহলে তিনি কিন্তু সেই সম্পত্তিতে যেতে পারবেন। এছাড়া কেউ ওই সম্পত্তিতে ওই যার নামে একটি রেকর্ড হয়েছে তার চলাচল যাতায়াত এখানে বসবাসে বাধা সৃষ্টি করতে পারবে না। তাহলে কি বিষয়টা দাঁড়াইলো হচ্ছে যে সম্পত্তি শত বছর ধরে আর একজনের দখলে আছে, তার নামে একটি রেকর্ড হয়েছে বা 2টি রেকর্ড হয়েছে, তাকে উচ্ছেদ করা যাবে না। তিনি সম্পত্তি বিক্রি করে দিলেও সেই বিকৃত সম্পত্তির মালিককেও উচ্ছেদ করা যাবে না। কিন্তু সর্বশেষ বলা হয়েছে যে আদালতে মামলা করলে মামলা ডিগ্রি বা রায় নিয়ে তারপরে তিনি তাকে উচ্ছেদ করতে পারবে। এটি গেল হচ্ছে প্রচলিত যে দেওয়ানি আইন এবং হচ্ছে ফৌজদারি যে আইনটি অতিরিক্ত আইন হিসেবে সংযুক্ত করা হয়েছে দেওয়ানি আইনের সাথে। কারণ দেওয়ানি আইনটাকে আরো সহজ করার জন্য, মামলার জট যাতে আদালতে না বাড়ে সেই জন্য একটি হেল্পিং হ্যান্ড অর্থাৎ সাহায্যকারী আইন হিসাবে কিন্তু এই আইনটিকে সংযোজন করা হয়েছে। এখন আসা যাক যে আপনার শতবর্ষী সম্পত্তি যেটি বেদখল হয়ে আছে সেই সম্পত্তিটি আপনি কিভাবে ফিরে আনবেন। একটি পরিপত্র জারি করা হয়েছে, যে পরিপত্রটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ভূমি মন্ত্রণালয়ের আইন শাখায় 1 থেকে এই পরিপত্রতে বলা হয়েছে যে সরকারের যে সম্পত্তিগুলি খাস খতিয়ানের যে সম্পত্তি, সরকারের 1 নম্বর খাস খতিয়ানের সম্পত্তি সরকারের নিজস্ব সম্পত্তি। এই যে নিজস্ব যে সম্পত্তি, এই সম্পত্তি যদি সরকারের নামে সিএস খতিয়ান, এসএ খতিয়ান, আরএস খতিয়ান থাকে তাহলে সেই সম্পত্তির জন্য বিজ্ঞ আদালতে জেলা প্রশাসক মহোদয়, যিনি কালেক্টরেট, যিনি জমি সংক্রান্ত বিষয়ে সবকিছুর দায়িত্ব যার কাছে, তিনি সর্বোচ্চ আদালতে আপিল থেকে শুরু করে রিভিউ পর্যন্ত তিনি কিন্তু করে সরকারি সম্পত্তি তিনি তার দখলে নিতে পারবেন। তেমনি ভাবে এখানে আরো বলা হয়েছে যে পরিপত্রটির কথা বলছি, পরিপত্রতে যে জনসাধারণের নামেও যদি এরকম কোন সিএস খতিয়ান, এসএ খতিয়ান থাকে তাহলে তার সম্পত্তিও তাকে ফেরত দিয়ে দিতে হবে যদি সেই ব্যক্তি বিজ্ঞ আদালতে মকদ্দমা করেন এবং এই মকদ্দমার রায় বা ডিগ্রি যদি তার পক্ষে আসে তাহলে সেই বিষয়ে তিনি আবেদন করলে ডিসি সাহেব সেই সম্পত্তি অবমুক্ত করার লক্ষ্যে এডিসি ভূমি, যিনি নাকি অতিরিক্ত জেলা প্রশাসক ভূমি এবং এসিল্যান্ড, তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে যে সত্যতা যাচাই বাছাই করে প্রয়োজনে সরজমিনে গিয়ে তারপরে দেখতে হবে যে সেই সম্পত্তি তার এবং এখানে সরকারের কোনো স্বার্থ সংশ্লিষ্টতা নাই এবং ওই জনগণের যে সম্পত্তি সেই সম্পত্তিতে সরকারের কোনো সত্ত্ব নাই। এরকম যদি হয় তাহলে সেই সম্পত্তি ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে। তাহলে বিষয়টা কি দাঁড়ালো যে পরিপত্রতে স্পষ্ট করে বলা হয়েছে যে সিএস খতিয়ান, এসএ খতিয়ানের মালিক যারা, যিনি সেই ব্যক্তির বাদে যদি অন্য কোনো ব্যক্তির নামে যদি আরএস খতিয়ান সিটি জরিপ হয়ে থাকে তাহলেও তিনি সেই সম্পত্তি ভোগ দখলে রাখতে পারবে না, ছেড়ে দিতে হবে। তা এখন আসা যাক যে শত বছর ধরে আপনারা যে সম্পত্তি ভোগ দখলে যেই রেখে থাকুক না কেন, তার যদি সম্পত্তি দখলে থাকতে হয় তাহলে তাকে কিন্তু অবশ্যই সিএস খতিয়ান, এসএ খতিয়ানের প্রয়োজন আছে। কারণ মূল যে খতিয়ান, দখলীয় সত্ত্বে যিনি মালিক, সেই রায়তি স্থিতিবান, তার কথা বলা হয়েছে। তো সরকারের নামে সিএস খতিয়ান থাকলে যদি সরকার যদি সেই সম্পত্তি সাধারণ জনগণের কাছ থেকে বের করে নিতে পারে তাহলে সাধারণ জনগণের নামে যদি সিএস খতিয়ান থাকে এবং রায়তি স্থিতিবান এসএ খতিয়ান থাকে, স্টেট একুজেশন, তাহলে সেই সম্পত্তিও কিন্তু সরকারের ছেড়ে দিতে হবে সাধারণ জনগণের কাছে। এটি কিন্তু পরিপত্রে কিন্তু স্পষ্ট করে বলা হয়েছে। তাহলে আমরা যে সম্পত্তি শত বছর ধরে সম্পত্তি অন্যের দখলে, সেই সম্পত্তি যদি আমাদের ফেরত আনতে হয় তাহলে আমাদের কি করতে হবে? আমাদের 3টি প্রমাণের যে কোনো একটি প্রমাণ যদি আপনার থাকে। প্রথম প্রমাণটি হচ্ছে সিএস খতিয়ান, এসএ খতিয়ান যদি আপনাদের থাকে এবং এই সিএস খতিয়ানের যে রায়তি স্থিতিবান দখলীয় স্থায়ী মালিক যার নামে, তিনি যদি সম্পত্তি বেচা বিক্রি না করেন, সম্পত্তি হস্তান্তর না করেন, তার যদি মূলজতে সম্পত্তি থাকে তাহলে সেই ব্যক্তির যে ওয়ারিশরা আছে তারা যদি সেই সিএস খতিয়ানের
মালিকানা ধরে বিজ্ঞ আদালতে মকদ্দমা করেন, তাহলে তারা কিন্তু সেই সম্পত্তি পাবে। এটাই কিন্তু বলছে আপনার যে পরিপত্রটি জারি করা হয়েছে সেই পরিপত্রতে। এখন আসা যাক যে দ্বিতীয় যে প্রমাণপত্রটি, সেটি লাগবে হচ্ছে আপনার ট্রান্সফার দলিল। ট্রান্সফার দলিল হচ্ছে কোনো ব্যক্তি যদি সম্পত্তি ক্রয় করে থাকে, যেই বছরই ক্রয় করুক না কেন, যিনি সম্পত্তি ক্রয় করলো এবং তার সেই উল্লেখিত বছর যেটি, সেই বছরের পিছনের যে খতিয়ানগুলি আছে, সিএস খতিয়ান, এসএ খতিয়ান, আরএস খতিয়ান হলে আরএস খতিয়ান, বিএস খতিয়ান হলে বিএস খতিয়ান, সিটি জরিপ হলে সিটি জরিপ, অর্থাৎ সর্বশেষ যে হালনাগাদ যে রেকর্ডটি হয়েছে আপনার সম্পত্তি ক্রয় করার সময়, সেই রেকর্ড খতিয়ানের যে মালিকানার চেন, সেটি ঠিক রেখে যদি সম্পত্তি কোনো ব্যক্তি বিক্রি করে এবং এই ট্রান্সফার দলিলালা যদি সেই সম্পত্তি ক্রয় করে, তাহলে সেই ক্রয়কৃত সম্পত্তির দলিল মূলে যদি তার সম্পত্তি যদি বেদখল হয়ে থাকে দীর্ঘ বছর পর্যন্ত, তাহলে এই দলিল দিয়ে তিনি সেই সম্পত্তি পুনরুদ্ধার করতে পারবেন বিজ্ঞ আদালতে মকদ্দমা করে। এটা হলো 2 নম্বর প্রমাণ। আর 3 নম্বর প্রমাণ হচ্ছে বিজ্ঞ আদালতের ডিগ্রি বা রায়। তো বিজ্ঞ আদালতের ডিগ্রি বা রায়টা কিভাবে পাবো? সেটি হচ্ছে যদি আপনার ওয়ারিশি সম্পত্তির মালিকানা থেকে আপনাকে বঞ্চিত করা হয়, আপনি যদি সেই সম্পত্তি ভোগ দখলে না যেতে পারেন, তাহলে আপনাকে ওয়ারিশিয়ান সনদ বা ওয়ারিশ কায়েম সনদ কিন্তু সংগ্রহ করতে হবে। সেটি হচ্ছে যদি গ্রাম্য অঞ্চল মফস্বল হয়ে থাকে, তাহলে সেখানে আপনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে একটি ওয়ারিশিয়ান সনদ নেবেন। আর যদি সিটি এলাকা হয়, তাহলে সিটি কর্পোরেশনের আন্ডারে যে ওয়ার্ড কাউন্সিলর আছে তাদের কাছ থেকে ওয়ারিশ কায়েম সনদ নিতে হবে। এই যে ওয়ারিশ কায়েম সনদ আপনি নিলেন, এই ওয়ারিশ কায়েম সনদ এবং বাবা মায়ের মৃত্যুর পরে বাবা মা যে কাগজপত্র রেখে গেছে, যে জমির মালিকানা আপনি দাবি করছেন, সেই জমির মৌজা ভিত্তিক কাগজপত্রগুলি সংগ্রহ করতে হবে। সেটি হতে পারে সিএস খতিয়ান, এসএ খতিয়ান থেকে শুরু করে যত ডকুমেন্টস আপনার বাবা মার মৃত্যুর পরে যে জমি রেখে গেছে, সেই জমির কাগজপত্র আপনাকে সংগ্রহ করতে হবে। করে আপনি ওয়ারিশিয়ান সনদ দিয়ে বিজ্ঞ আদালতে আপনাকে মকদ্দমা করতে হবে। তো এই বিজ্ঞ আদালতে মকদ্দমা করলে সেই মকদ্দমার জাজমেন্ট যদি আপনার কাছে চলে আসে, তাহলে এই ডিগ্রি বা রায় যেটি বলি আমরা জাজমেন্ট, এই রায়ের যে কাগজ আছে সেই কাগজ নিয়ে আপনি বাকি সকল কাগজপত্র দিয়ে আপনি যদি অনলাইনে আবেদন করেন নামজারি করার জন্য, তাহলে নামজারি করে দিবে, আপনি জমির মালিকানা পেয়ে গেলেন। এই যে 3টি যে প্রমাণ, এই 3টি প্রমাণের যে কোনো একটি প্রমাণ যদি আপনার জন্য প্রযোজ্য হয়ে থাকে এই ভিডিও দেখে, তাহলে আপনার এইভাবে আপনার এই সম্পত্তিকে আপনি ফেরত আনতে পারবেন। এর জন্য সরকারের যে আইন, দেওয়ানি আইন এবং যে ফৌজদারি ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023, এই দুটি আইনে কিন্তু স্পষ্ট করে বলা হয়েছে কিভাবে আপনার সেই সম্পত্তি আপনি পুনরুদ্ধার করবেন। এবং সর্বশেষ যেই রেকর্ড এবং রেকর্ড বুনিয়াদের যে পরিপত্রটি জারি করা হয়েছে, সেই পরিপত্রও কিন্তু স্পষ্ট করে বলা হয়েছে যে সিএস খতিয়ান, এসএ খতিয়ানের মালিক যিনি, সে হতে পারে সরকার, হতে পারে সাধারণ জনগণ, যারাই আছে না কেন তাদের জমি ছেড়ে দিতে হবে, তাদের জমি দিতে হবে। যদি ওই বুনিয়াদে যদি সম্পত্তি ট্রান্সফার না করে, বেচা বিক্রি না করে, এবং বেচা বিক্রি করলে সেই বেচা বিক্রির যে দলিল সেটি সাব রেজিস্ট্রার অফিস কর্তৃক রেজিস্ট্রিকৃত হতে হবে। যে কোনো সাদা কাগজে বা মৌখিকভাবে বললে হবে না। এই বিষয়টি কিন্তু স্পষ্ট করে পরিষ্কার করে কিন্তু এই পরিপত্রটি জারি করা হয়েছে। যাদের পরিপত্রের প্রয়োজন আছে তারা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, আমার কাছে পরিপত্রটি আছে, আমি আপনাদেরকে পরিপত্রটি দিয়ে দেব। আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব। আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।